আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইফাত। আজকের এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন এবং শোনেন, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার বাচ্চাকে নিয়ে কিভাবে আপনি কাজ শুরু করতে পারেন, যেভাবে আমি আমার সন্তানদেরকে একদম জিরো লেভেল থেকে এখন এই পর্যায়ে নিয়ে এসেছি এবং কীভাবে আমি কাজ শুরু করেছি, কখন করেছি, কোন কাজগুলো প্রথমের দিকে বেশি ফোকাস করতে হবে, এই আইডিয়াগুলো আজকে আমি শেয়ার করব। আপনারা অনেকেই জানেন আমার ইফাজ, আমার বড় ছেলে সিভিয়ার অটিজম হিসেবে ডায়াগনোসিস হয়েছিল এবং আমার ছোট সন্তান মাইল্ড অটিজম উইথ ADHD হিসেবে ডায়াগনোসিস হয়েছে। এবং আমি ওদের কাজটা কখন শুরু করেছি, ইফাজের যখন 1.5 বছর বয়স, তখনই ওর অটিজমের সবগুলো সাইন ওর মধ্যে চলে আসে এবং কি সাইন ছিল সেটা নিয়ে আলাদা ভিডিও আছে। তো সেই তখন ওর মধ্যে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে সে সারাক্ষণ অনেক বেশি হ্যান্ড ফ্লাপিং করতো। মানে ওর হাতটা সারাক্ষণ পাখির মতো ঝাঁকাতো, ঘরের এক কোণা থেকে আরেক কোণায় দৌড়াতো এবং অলওয়েজ ওয়াকিং করতো এবং তার কোনো প্রকার অ্যাটেনশন ছিল না, কোনো প্রকার ওয়ার্ড ছিল না, আই কন্ট্যাক্ট, নেম রেসপন্স, ইনস্ট্রাকশন সব কিছু ছিল জিরো। তো আমি একদম প্রথম দিকে যে কাজগুলোর মধ্যে ফোকাস করেছি তা হচ্ছে তার অস্থিরতা। সে 1 সেকেন্ডও স্থির হতে পারছে না। তার হ্যান্ড ফ্লাপিং, তার ওয়াকিং, আই কন্ট্যাক্ট এবং পয়েন্টিং, এগুলো আমি প্রথম ফোকাস করেছি এবং স্পিচ নিয়ে সাইড বাই সাইড কাজ করেছি। যে যতগুলো কাজ করেছি এর মধ্যে আমি স্পেসিফিক ওয়েতে স্পিচ নিয়ে কাজ করব, কিন্তু স্পিচ নিয়ে প্রথমেই আমি অনেক বেশি আলাদাভাবে কাজ করিনি, কারণ অস্থিরতা যদি না কমানো যায় তাহলে বাচ্চার অন্য অ্যাক্টিভিটিগুলো সহজে আনা যাবে না। তখন ফারাজ নিউবর্ন বেবি ছিল, আর আমি বলতে গেলে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ ইফাজ সজাগ থাকতো, মানে তখন সে রাতের ঘুম বাদেও দিনে একবেলা ঘুমাতো, তো ওই ঘুমের সময় বাদে সারাক্ষণই কিন্তু আমি ওকে থেরাপিউটিক একটা এনভায়রনমেন্টে রেখেছি। মানে আমি যতক্ষণ তার পাশে থাকতাম আমার আর কোনো কাজ ছিল না, শুধুমাত্র ফারাজকে খাওয়ানো এবং মানে ক্লিন রাখা আর হচ্ছে ইফাজের সাথে অ্যাক্টিভিটি করা ছাড়া আমি অন্য কোনো দিকে, মানে জগতের আর কোনো দিকে আর আমি কোনো ফোকাস করিনি সেই মুহূর্তে। কারণ প্রথম দিকের সময়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন সময় শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার মাথায় ছিল যে আমি যত তাড়াতাড়ি আমি ওকে হেল্প করতে পারবো, যত তাড়াতাড়ি শেখানোর চেষ্টা করব, তত তাড়াতাড়ি ওর ইমপ্রুভমেন্ট আসবে। যদিও তখন আমি জানতাম যে ওর মধ্যে অটিজম আছে, ডায়াগনোসিস সেই সময় তো আর হয়নি, ওর ডায়াগনোসিস হয়েছে 3.5 বছর বয়সে। আমি এত কাজ করানোর পরেও, এত কিছু শেখানোর পরেও কিন্তু তখন ডক্টর বলেছে ও সিভিয়ার অটিজম লেভেলই আছে। তো আমি চিন্তা করি যে এই কাজগুলো যদি না করতাম তাহলে ওর লেভেলটা কোথায় থাকতো। প্রথমত আসি যে আমি একদম ফার্স্ট যে কাজটা করেছি, যে ও প্রচণ্ড হ্যান্ড ফ্লাপিং করে এবং এক কর্নার থেকে আরেক কর্নারে দৌড়ায়, এবং সেটা কখন দৌড়ায় এবং কোন জায়গাটায় দৌড়ায় এই স্পেসিফিক টাইম এবং প্লেসটা আমি ঠিক করেছি যে আমার বাসার একটা দেয়ালে হচ্ছে মেনলি সে ফোকাস করে, অন্য জায়গায় বেশি না। খোলা জায়গায় গেলে সে হ্যান্ড ফ্ল্যাপিং বেশি করে, আর ওই দেয়ালের সামনে সে সারাক্ষণ ওর ছায়াটা দেখার চেষ্টা করে আর হচ্ছে দৌড়ায়, দেয়ালের দিকে ঘাড় বাঁকা করে দৌড়ায়। তো আমি জাস্ট ওই দেয়ালটার মাঝে বসে থাকতাম, মানে ওই দেয়ালের মাঝখানে আমি হাঁটু গেড়ে বসে থাকতাম। ফারাজকে আমি এক পাশে নিয়ে, মানে ফারাজের চেয়ারের মধ্যে ওকে বসিয়ে আমি এখানে মানে ওই প্লেসটা আমি নষ্ট করেছি। মেন কথা হচ্ছে ইফাজ যেভাবে ফ্রিলি দৌড়াতো আগে, যেমন আমি ওই জায়গাটা ক্লিন করে রাখতাম বোঝার আগে যে ও তো দৌড়াচ্ছে পড়ে যাবে, খেলনা টালনা সরিয়ে রাখতাম। কিন্তু যখন আমি বুঝতে পারি জানি ইটস দ্য প্রবলেম, এটা একটা রিপিটেটিভ বিহেভিয়ার, একটা প্যাটার্ন, সো ওই প্যাটার্নটা ভাঙার জন্য আমি সেখানে বসে থাকতাম এবং ও যখনই আসতে নিত আমি কী করতাম, ওকে জড়িয়ে ধরে হাগ করতাম, যে ও যে পাখির মতো হাতটা ঝাঁকাচ্ছে এই দুটা হাতকে ওর বডির সাথে লাগিয়ে আমি একটা জোরে হাগ করতাম। এটা একটা ডিপ প্রেশার হিসেবে ওর কাজ করতো আর একসাথে ওর হাতটাও স্থির হয়ে যেত।
মনে করেন এটা আমি দিনে 100 থেকে 150 বারও করেছি, কারণ আমার প্রথম টার্গেট ছিল হ্যান্ড ফ্লাপিং এবং হচ্ছে টো ওয়াকিং। তো একসাথে আমি ডিপ প্রেশার দিচ্ছি, আর ও যখন আমার কাছে আসতো, ওই যে টো ওয়াকিং যখন করতো, আমি আমার হাতটা দিয়ে ওর যে গোড়ালিয়াটা আছে এটা ফ্লোরের সাথে প্রেশার দিতাম আর নামিয়ে দিতাম, কারণ সেই মুহূর্তে আমার কোনো ইনস্ট্রাকশন সে বোঝে না, ওর কোনো স্পিচ নেই, কোনো বোঝার মতো ক্ষমতা নেই, সুতরাং ওকে আমি তখন কোনো প্রকার ইনস্ট্রাকশন দিইনি। যেহেতু ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল 0, তাই আমি যদি একই কথা বারবার বলি এটা ওর স্ট্রেস লেভেল বাড়িয়ে দিবে। তো আমি শুধুমাত্র ওকে হোল্ড করতাম এবং পায়ে প্রেশার দিতাম। এই দুটো কাজ আমি করেছি হচ্ছে হ্যান্ড ফ্ল্যাপিং আর টো ওয়াকিংয়ের জন্য। আর অস্থিরতা কমানোর জন্য আমি প্রতিদিন 10 থেকে 15 বার আমি ওকে মাসেল কম্প্রেশন দিয়েছি। মানে ওকে যখনই আমি ধরতাম, কাছে নিতাম, তখন আমার কাজ ছিল যে ওর ঘাড় থেকে পায়ের পাতা পর্যন্ত আমি মানে মাসেল কম্প্রেশন দিব, জোরে জোরে একটু চাপ দিব এবং হাঁক করব, প্রচুর হাঁক করতাম আমি। আমার ইফাজ ডিপ প্রেশার খুব পছন্দ করে, তো এর জন্য আমি ওকে প্রচুর হাঁক করতাম আর প্রেশার দিতাম। আর ব্রাশিং তখন করতাম হচ্ছে গিয়ে দিনে অথবা 2 থেকে 3 বার সারা শরীরে হচ্ছে সেন্সরি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতাম। এই কাজটা আমি করেছি অস্থিরতার জন্য। আর পয়েন্টিং, এরপর আমি ফোকাস করেছি প্রতিদিন পয়েন্টিংয়ের শেখানোর জন্য। তো পয়েন্টিংটা শেখানোর ক্ষেত্রে আমি আমার ঘরের মধ্যে একটা দেয়ালে অনেকগুলো স্টিকার লাগিয়েছি, বিশেষ করে হচ্ছে শেপের স্টিকার লাগিয়েছিলাম, বড় বড় কালারফুল। এবং ওকে আমি কোলে নিয়ে, মানে এভাবে ওকে আমার বসিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট ছিল। তো সে যেহেতু ছোট ছিল, আর আমার কাছে মনে হতো যে ওকে কোলে নিয়ে আমি নিজে একটু জাম্পিং করতাম, ওকে একটু রক করতাম, ওকে একটু দোলাতাম, তো ওইটাতে মজা পেত। ওকে ওর আঙ্গুলটা নিয়ে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ছোঁয়াতাম, ছুঁয়ে ছুঁয়ে জোরে জোরে শুধু নাম বলতাম, এটা হচ্ছে হার্ট, মানে এইটা হার্ট, এভাবেও বলতাম না, হার্ট, স্টার। স্পিচ নিয়ে আমার আরও ভিডিও আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমি আসলে কিভাবে প্রথম দিকে কাজ করেছি, ওটাতে আমি একদম এক্সপ্লেইন করেছি ভালো করে। তো একসাথে পয়েন্টিং আর ওয়ার্ড দুইটা যেন একসাথে হয়, এর জন্য আমি কাজটা করতাম। শুধুমাত্র ওর যে আঙ্গুলটাতে পয়েন্ট করবে সেই আঙ্গুলটা বের করে রাখতাম, আর বাকি সবগুলো আঙ্গুল আমি গ্র্যাব করে আমার হাতের মুঠোয় নিয়ে রাখতাম, যেন আর কোনোটা সে বের করতে না পারে। আর ওই আঙ্গুলটা দিয়ে স্টার, হার্ট, কার, ডাক, মানে স্পেসিফিক জাস্ট একটা ওয়ার্ড, যেই বাচ্চার কোনো প্রকার ওয়ার্ড নেই, স্পিচ আসেনি, তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়ার্ড ব্যবহার করব। অন্য ভিডিওগুলো দেখলে আপনারা ক্লিয়ার আইডিয়া পাবেন, যেহেতু আজকে আমি শুধুমাত্র রুটিন নিয়ে কথা বলছি, তো এর জন্য আমি ওগুলো এত ডিটেলসে বলবো না। তো অনেকে জিজ্ঞেস করে যে ওটির কাজ কতক্ষণ করব, স্পিচের কাজ কতক্ষণ করব। তো আপনার বাচ্চার মেইন কি সমস্যা আছে, বর্তমানে আপনি কোনটার উপর টার্গেট করতে চান, সেটা আগে বুঝতে হবে। আর যে বাচ্চারা এক জায়গায় বসানো যায় না, স্থির না, তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে তার অস্থিরতার উপর কাজ করুন, তারপর আপনি ওকে দিয়ে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করাতে পারবেন। প্রথম দিকে যে বাচ্চা একদমই বসতে চাচ্ছে না, তাদেরকে দিনে 10 থেকে 15 বার 12 বার আপনারা মাসেল কম্প্রেশন দিবেন, অ্যাটলিস্ট 5 বার ডিপ জয়েন্ট প্রেশার দিবেন, আর ব্রাশিং করবেন 2 থেকে 3 বার। আমি জানি আমি যতটা বলছি ইজিলি, এতটা ইজি না করা, কারণ প্রতিদিন আমাদের অনেক ডেইলি অ্যাক্টিভিটি থাকে, আমাদের নিজেদের ঘরের অনেক কাজ থাকে। কিন্তু আপনি যদি আমার কথা আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কোনো লাইফ ছিল না। আমার ইফাজ ফারাজের ইমপ্রুভমেন্ট ছাড়া আমার লাইফের আর কোনো গোল, আর কোনো কাজ, আর কিছুই ছিল না। আমি সেই মুহূর্তে আমি খাওয়া কী জিনিস, ঘুমানো কী জিনিস, কারোর সাথে কথা বলা কী জিনিস, বাসার বাইরে যাওয়া কী জিনিস, আমি সব ভুলে গিয়েছিলাম। এবং অনেকেই বলে আপনার বাচ্চা ইমপ্রুভ, আপনার বাচ্চাকে দেখে বোঝা যায় না, কিন্তু এর পিছনে কতটা শ্রম দিয়েছি সেটা আসলে আমি নিজেও এক্সপ্লেন করতে পারবো না। আমি মানে আমার চিন্তা করলে এখন ভয় লাগে যে আমি কিভাবে পেরেছি। তো
সেই মুহূর্তে আমার কাজ ছিল যে সারাক্ষণ ইফাজকে নিয়ে কাজ করা। তাহলে আপনি বলবেন যে রান্না বান্না কখন করেছেন, সংসারের কাজ কখন করেছেন। সেই মুহূর্তের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, এখানে অনেকগুলো দেখছেন, দেখবেন আমার ঘর প্রচুর মেসি। আমার বাসায় আমি কাউকে ইনভাইট করি না, আমি কোথাও যাই না, আমি সারাক্ষণ হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, সারাক্ষণ ওদেরকে নিয়ে অ্যাক্টিভিটি করি। আর ফারাজ হচ্ছে নিউবর্ন। অনেকে বলেন যে আরেকটা বাচ্চা হলে কিভাবে করব। আরেকটা বাচ্চা হলে দেখুন, যখন আরেকটা নতুন বাচ্চা হয় তখন নিউবর্ন বাচ্চাটার কাজ হচ্ছে গিয়ে দুধ খাওয়া আর হচ্ছে গিয়ে হাগুমুতু করা। আর আমাদের বাংলাদেশের ওয়েতে যদি আমরা পালি যে সারাক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে রাখি, তাহলে সে বাচ্চাটার একটা অভ্যাস হয়ে যায়, কোল থেকে আর তাকে নামানো যায় না। আর যেহেতু আমি এখানে একা, আর কেউ নেই, আর আমি ফারাজ দুনিয়াতে আসার আগে থেকেই আমি বুঝতে পারছিলাম যে ইফাজকে আমার কতটা সময় দিতে হবে, কারণ ইফাজের অটিজম আছে তখন আমি কনফার্ম। তো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে ফারাজকে আমার কিভাবে পালতে হবে, আমি কারো উপর ডিপেন্ড করতে পারবো না। সো ফারাজকে আমি সামনে নিয়েই ইফাজের সাথে অ্যাক্টিভিটি করতাম, সাথে সাথে ফারাজের সাথে আই কন্ট্যাক্ট করা, ওকে আদর করা, ওকে সময় দিচ্ছি, বাট আমি কোলে নিচ্ছি না। আমি হয়তো বুঝাতে পারছি আপনাদেরকে যে কোলে নিয়ে আমি ফারাজকে সময় দিইনি। ফারাজ আমার চোখের সামনে ছিল, ওকে আমি আদর করছি, ওকে হাত দিয়ে টাচ করছি, ওই দিক দিয়ে ইফাজকে অ্যাক্টিভিটি করাচ্ছি, আমার সারাক্ষণ ফারাজ আমার কাছে ছিল। কিন্তু আমার মেইন অ্যাটেনশন এবং ফোকাস আমি দিয়েছি সেই মুহূর্তে ইফাজকে। আর ইফাজকে 2 বছর বয়স থেকে আমি প্রি স্কুলে দিয়েছি, সেটার আরেকটা উদ্দেশ্য ছিল যেন আমি ফারাজকে কিছুটা সময় দিতে পারি। ইফাজ 3 ঘন্টার জন্য স্কুলে থাকতো এবং 3টা ঘন্টা আমার কাজ থাকতো আমি শুধুমাত্র ফারাজের সাথে সময় কাটাবো। ওই 3টা ঘন্টা কিন্তু আমি ফারাজকে ঘুম পাড়াতাম না। একটা রুটিন করে নিয়েছিলাম যে ইফাজ যখন ঘুমাবে তখন আমি ফারাজকে সময় দিব, আর ফারাজ যখন ঘুমাবে তখন টোটালি 100% ইফাজকে দিব। আমার রেস্টের টাইম বলে কোনো কিছু নেই। এবং মানে আমি আসলেই তখন কোনো রেস্ট নেইনি, শুনতে একটু উইয়ার্ড লাগলেও আমি এভাবেই করতাম কাজ। যে রাতের বেলা ওর বাবা যখন আসতো তখন ওরা ঠিক আছে কিনা এই দায়িত্বটা থাকতো তার বাবার হাতে, আর তখন আমি রান্না বান্না অন্য কাজ পারলে করতাম। খুব বেঁচে থাকার জন্য যতটা দরকার অতটুকুই, এর চেয়ে বেশি আমরা তখন বিলাসিতা করিনি। সব কিছুই তখন এক ধরনের বিলাসিতা ছিল। তো বাচ্চার ইমপ্রুভমেন্ট চাইলে অনেক কিছু ছাড় দিতে হবে এবং অনেক কষ্ট করতে হবে, এর কোনো বিকল্প নেই। মনে রাখবেন যে আপনি সব কিছু করার জন্য একটা সময় পাবেন। যখন আমি এখন অনেক বেশি এনজয় করছি, চেষ্টা করছি, নিজেকে সময় দিচ্ছি, রেস্ট করছি, কিন্তু তখন আমি করিনি। তাই আজকে আমার বাচ্চারা একটু হলেও ইনস্ট্রাকশন বুঝছে, কথা শুনছে, কথা বলছে। তো একটা সিভিয়ার অটিজমের বাচ্চাকে এতটুকু আনা কিন্তু সহজ কথা না। আর আমি সেই মুহূর্তে ওই ইফাজের বয়সে থাকতে এর চেয়ে আরও খারাপ অবস্থায় অনেক বাচ্চাকে দেখেছি। এবং এখন যখন ওই বাচ্চাগুলোকে আমি দেখি যে তাদের অবস্থার অনেক অবনতি হয়েছে, কারণ তাদের বাবা মাকে হাজারো বোঝানোর পরেও কিন্তু তারা সেভাবে সেই বাচ্চাকে ওই সময় দিতে পারেনি। তারা ওয়েট করেছে গভর্নমেন্টের জন্য, তারা ওয়েট করেছে থেরাপিস্টের জন্য, ওয়েট করেছে যে হ্যাঁ বাচ্চা বয়স হলে কথা বলবে। কিন্তু এই অপেক্ষায় বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের যে বেসিক সময়টা, যে সময়টাতে কাজ করলে বাচ্চার তাড়াতাড়ি উপকৃত হবে, সেই সময়টা তারা নষ্ট করেছেন। এখন আমি বলি যে প্রথমত হ্যান্ড ফ্লাপিং, টু ওয়াকিং, আই কন্ট্যাক্ট, অস্থিরতা এবং পয়েন্টিং নিয়ে আমি কাজ করেছি। আর অকুপেশনাল থেরাপির হিসাব করলে এর মধ্যে এই সবগুলোর ভিতরে অনেক কিছু ইনক্লুড। তো একটা বেসিক সময়ে বসে আপনি বাচ্চার সব থেরাপির কাজ করে ফেলবেন, এইটা একটা রং ডিসিশন। আপনাকে পুরো সারাদিন ভেঙে ভেঙে বাচ্চার সাথে কাজ করতে হবে, নয়তো বাচ্চা বিরক্ত হবে, আপনিও ধৈর্য হারা হয়ে যাবেন। ওর মতো খেলবে, সাথে সাথে ওকে সময় দেওয়া। আর হচ্ছে স্পিচের কাজটা করতে হবে সারা দিনে। আপনি ওকে একটা ওয়ার্ডে ওর সাথে কমিউনিকেট করবেন। পানি, খাবো, কার, গো, যাও, বসো। এটা কোনো লাইনে কথা বলবো না, হ্যাঁ আসো বাবা এখানে বসো, এটা খাও, নো। যে বাচ্চার স্পিচ যেই লেভেলে, আপনার তার সাথে কমিউনিকেট করতে হবে সেই লেভেলে। আর
ব্যালেন্সিং অ্যাক্টিভিটি আমি প্রতিদিন করতাম, বাসার বাহিরে প্রতিদিন নিয়ে যেতাম। এটা হচ্ছে এখানে আমি যেখানে থাকি সেখানে হচ্ছে শীত প্রধান দেশ, তো প্রচুর ঠান্ডা, প্রচুর বৃষ্টি থাকতো। তো নিউবর্ন বেবিকে নিয়ে সেই মুহূর্তে বৃষ্টি ছাড়া আমি প্রতিদিনই বের হয়েছি। যতই ঠান্ডা হোক, তুষারপাত হোক, যাই হোক না কেন, আমি চেষ্টা করেছি বাসার বাইরে যাওয়ার। আর ওই টাইমে তাকে যা যা শেখানোর দরকার সেটা শেখানোর চেষ্টা করেছি। যেমন ওই টাইমে ও সুইং খুব ভয় পেত, তো সুইংয়ের সাথে অভ্যস্ত করা, ব্যালেন্স শেখানো, যে কোনো একটা কাঠের তক্তার উপর দিয়ে হাঁটা, সিঁড়ির উপর দিয়ে হাঁটা, দেয়ালের উপর দিয়ে হাঁটা। ও ব্যালেন্স করতে পারতো না, ও একটুখানি 2-3 কদম দৌড় দিয়ে পড়ে যেত, ওর বডি ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না। ও দৌড়াতে গেলে এখানে ধাক্কা খেত, ওইখানে ধাক্কা খেত। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার সেফটি আগে, ও কথা বলতে পারবে কি না, অন্য কিছু করতে পারবে কি না, সেটার আগে হচ্ছে আমার বাচ্চার সেফটি। তো ওই সেফটির জন্য আমি রাস্তায় হাঁটা কিভাবে হাঁটতে হবে সেই প্র্যাকটিস করিয়েছি। তারপরে ব্যালেন্স কিভাবে করতে হবে, সিঁড়ি দিয়ে ওঠানামা সেফলি কিভাবে করতে হবে, উপর থেকে নিচে নামা, নিচ থেকে উপরে ওঠা, কোনো একটা জিনিস রাখা, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি যেন সে ব্যথা না পায়। ওইটা ছিল ফার্স্ট টার্গেট। এবং প্রতিটা কাজে স্টেপ বাই স্টেপ এক একটা বোতল খোলা, যেমন ওর একদম প্রথম থেকে বেসিক নিড, যে আমি ছাড়া ও যেন প্রথম স্টেপটা করতে পারে। ওর পানি পিপাসা পেয়েছে, তো ও কমিউনিকেট করতো কিভাবে, ওর পানির বোতলটা নিয়ে আসতো আমার কাছে, যে আমি ওর সামনে থেকে চলে গেছি, ও পানি খেতে পারবে না, তো এটা যেন না হয়। তো আমি ওকে প্রথমে শিখেছি ওর পানির বোতল কিভাবে খুলতে হয়, যে একদম বেসিক নিড। সিঁড়ি থেকে নামতে যদি না পারে, খাট থেকে যদি নামতে না পারে, তাহলে সে ব্যথা পাবে। সুতরাং আমার অন্য কাজ শেখানোর আগে আমাকে আগে এটা শেখাতে হবে যে আমার বাচ্চা সেফ কিভাবে থাকবে। একদম ফার্স্ট স্টেপ, যেটা ছাড়া ও কষ্ট করবে, সেই স্টেপগুলো আমাকে শেখাতে হবে। এবং পটি ট্রেনের বিষয়টা অ্যাকচুয়ালি ও যখন 2.5 বছর বয়স, তখনও আমি পটি ট্রেন স্টার্ট করে আবার বন্ধ করেছি, কারণ মনে হয়েছে যে না, ও রেডি না। তো আপনার বাচ্চা কখন রেডি সেই বিষয়টা আপনাকেই বুঝতে হবে। সব বাচ্চা এক টাইমে রেডি হয় না। তো নর্মাল নিউরোটিপিক্যাল বাচ্চারা দেখা যায় 2-2.5 বছরে একদম পারফেক্টলি রেডি, কারণ তারা বুঝে তাদের পুপু এসেছে, পিপি এসেছে। আর ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চাদের কথা যেমন দেরি হয়, হাঁটতে দেরি হয়, বা অনেক কিছুই দেরি, তো এই টয়লেটের যে সেন্সটা সেটা বুঝতেও তাদের দেরি হয়। তাই যেসব বাচ্চারা ডেভেলপমেন্টাল ডিলে আছে, আমি বলবো তাদেরকে 3-3.5 বছরে আপনারা পটি ট্রেনিং স্টার্ট করবেন, তাহলে আপনার ফলাফলটা তাড়াতাড়ি পাবেন। কারণ নয়তো ওদের বুঝতে আসলে দেরি হয়। তো যত ওদের সেন্সটা স্ট্রং হবে, তত তাড়াতাড়ি ওকে পটি ট্রেনিং করানো যাবে। তো অনেকবার শুরু করে যখন আমার হচ্ছিল না, কারণ ও আসলে ওর সেন্সই নেই যে কখন পুপু করবে, কখন পেপি করবে, তো আমি ওকে 3 বছর, মানে 3 থেকে 3.5 বছর, ওই সময়টাতে আমি ওকে পটি ট্রেনিং করি। তারপর বলবো হচ্ছে সেন্সরি ইস্যু নিয়ে, যে এফাজের গায়ে কিছু লাগা সে পছন্দ করতো না। মাটি, বালি, ঘাস, পানি কোনো কিছুতেই সে হাত দিয়ে টাচ করতো না বা পা লাগাতো না। তো আমি তাকে প্রতিদিন পার্কে নিয়ে যেতাম, যে তার জুতা এবং মোজা খুলে দিয়ে ঘাসের উপরে, বালির উপরে হাঁটানোর চেষ্টা করতাম। তখন আমরা সামারের সময় তাকে বিচে নিয়ে যে পাথরে হাঁটানোর চেষ্টা করেছি। আর বাসায় প্রতিদিন হচ্ছে প্লেডো দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, পানি দিয়ে, এগুলো দিয়ে খেলানোর চেষ্টা করতাম। আর ব্রাশিংটা তো অবশ্যই করতাম, প্রতিদিনই ব্রাশিং করতাম। আর হচ্ছে স্পেসিফিক যে সেন্স নিয়ে কাজ, যে ও প্রচুর স্মেল সেন্সিটিভ, টাচ সেন্সিটিভ, সে ডিপ প্রেশার পছন্দ করে, কিন্তু লাইট টাচ সে জিনিসটা পছন্দ করতো না। আর এই ধরনের সেন্সগুলো, ঘাস, বালি, পানির সেন্সগুলো সে পছন্দ করতো না। তো ওই বিষয়টাতে আমি বাসার বাহিরে অনেক কাজ করেছি এবং বাসার ভিতরে অনেক কাজ করেছি। এটা প্রতিদিনই করতাম, কিন্তু একবারে বসে সব কাজ করিনি। আরেকটা হচ্ছে প্রিটেন্ড প্লে। ওই প্রিটেন্ড প্লের অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, যে এর মাধ্যমে তাকে ইনস্ট্রাকশনটা আমি শিখিয়েছি প্রিটেন্ড প্লের মাধ্যমে টোটালি, এবং যে ডিরেকশনটা
পুট ইন করা, কোনো একটা স্পেসিফিক জায়গায় কিভাবে একটা জিনিস ফেলবে, একটা জিনিস উঠাবে, সেই জিনিসটা আমি একদম প্রথম থেকে শুরু করেছি। এবং আপনার কাছে মনে হতে পারে যে এতগুলো কাজ সারাদিনে কিভাবে করব। তো আপনি যখন ভাগ করে করে করবেন, যে যখনই আপনার বাচ্চাকে হাক করবেন, আপনার বাচ্চা আপনার কাছে আছে, জাস্ট কুইক মাসেল কম্প্রেশনটা দিয়ে দিন এবং ইনস্ট্রাকশন টেকিং, যে এটা দাও ওটা দাও, হাতের কাছে যেহেতু আপনার কোলে বসে আছে বা আপনার পাশে আছে, ওর আঙ্গুলটা নিয়ে যে কোনো একটা জিনিস টাচ করে, যে এটা হচ্ছে গ্লাস, এটা বেড, এটা পেপার বা এটা রেড। যখন আপনি কালার শেখাবেন, মানে কালার শেখাবেন, একদম জিরো লেভেলের কথা বলছি, হ্যাঁ, যে যখন কালার শেখাবেন, যখন শেপ শেখাবেন তখন শেপ শেখাবেন, একসাথে বলবেন না এটা একটা রেড সার্কেল, এটা গ্রিন স্কোয়ার, না, আপনি একটা একটা করে ওয়ার্ড বাচ্চাকে, কারণ আপনার বুঝতে হবে আপনার বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে বা ওর বুঝতে সমস্যা হয় যখন একবার তার ব্রেইনটা অর্গানাইজ হয়ে যাবে, তখন আপনি অনেক বড় বড় ইনস্ট্রাকশন দিলেও কিন্তু সে বুঝতে পারবে, বড় বড় লাইনিং মিনিংও সে বুঝতে পারবে, কিন্তু প্রথম দিকে ওকে কনফিউজড করলে ওর শিখতে দেরি হবে। আর হচ্ছে বাচ্চাকে বারবার না বলা এবং ভুল ধরানো যাবে না, এতে করে বাচ্চার কনফিডেন্ট লেভেল কমে যায় এবং ইচ্ছাকৃতভাবে সে আর তখন কোনো কাজ করতে চায় না। অল্পতেই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর জিরো লেভেলে এভাবেই আমি শুরু করেছি এবং এর পরবর্তীতে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট অনুযায়ী, স্টেজ অনুযায়ী আপনি ধাপে ধাপে কাজ করতে হবে। কিন্তু প্রথম দিকে আপনার বাচ্চার স্পেসিফিক কী প্রবলেম আছে, যে অনেক বাচ্চার সেন্সরি প্রবলেম অনেক বেশি, অনেক বাচ্চার অস্থিরতা অনেক বেশি, অনেক সময় অনেক বাচ্চা বাইটিং করে, থ্রোয়িং করে, স্প্লিটিং করে, আবার কিছু বাচ্চা আছে যে কোনো কিছুই খায় না বা অনেক বেশি খায়। তো আপনাকে বুঝতে হবে যে সামাজিক এবং পারিবারিকভাবে আপনার ওই বাচ্চার, আপনার সন্তানের সবচেয়ে বেশি কোন প্রবলেমটা আপনি এখন ফেস করছেন এবং তার সেফটির জন্য তাকে এই মুহূর্তে কী শেখার প্রয়োজন, এবং আপনার হোম এনভায়রনমেন্ট অনুযায়ী, আপনার বাসা, যে বাসায় আছেন বা যেখানে আপনি থাকছেন, গ্রামের বাড়ি হতে পারেন বা আপনার ফ্ল্যাট হতে পারে বা আপনি কোন কান্ট্রিতে আছেন, সেইখানের সিচুয়েশন অনুযায়ী বাচ্চাকে ট্রেন করা। যে আপনি যদি যেমন আমার বাসা হচ্ছে দোতলায়, আমার বাসার ভেতরে সিঁড়ি, তো আমার জন্য অনেক বেশি জরুরি হচ্ছে যে আমার বাচ্চাকে সিঁড়ি দিয়ে ওঠানামা শেখানো, নয়তো যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলবে এবং ব্যথা পাওয়ার চান্সটা অনেক বেশি। তো আপনি কোথায় আছেন সেটার উপর ডিপেন্ড করে, আপনার বাসায় যদি সিঁড়ি না থাকে, তো এই মুহূর্তে সবার প্রথম টার্গেট আপনার সিঁড়ি না হলেও হবে, যে আমার সে বাচ্চাকে সিঁড়ি দিয়ে ওঠা শেখাতে হবে না। আপনার বাসায় কি কি আছে যে বাধাটা ওর সেফটির কারণ হতে পারে, যেখানে ওকে সাবধান থাকতে হবে বা ওর শেখাটা জরুরি, আপনার চুলার কাছে যে বা ধারালো জিনিস, যে কোনটা সে টাচ করতে পারবে বা কোন জায়গাটা আপনার পরিবর্তন করতে হবে সেটা। আর আপনার বাচ্চা যদি ইনস্ট্রাকশন টোটালি না বুঝে, তো বারবার তাকে বলা যে না এটা ধরো না, এটা করো না, এতে আপনার কোনো উপকার হবে না, আপনি বিরক্ত হবেন যে আমি 1000বার বলছি ও তো কিছু, তারপরও এই কাজটা করছে। এখন সে, তাকে আপনি লক্ষ কোটি বার বললেও সে কাজটা করবে, কারণ আপনি যে না করছেন, কেন না করছেন, কি বলছেন, এটার মানে সে বোঝে না। তাই প্রথমেই বাচ্চার ঘাড়ে ইনস্ট্রাকশন না চাপিয়ে দিয়ে তাকে শেখান, তারপর ইনস্ট্রাকশন দিন। আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কথার মানে সেটা বুঝেছে, তখন তাকে প্রপার ইনস্ট্রাকশন দিন। এর আগে হ্যাঁ, না, কাছে আসো, রাখো, স্টপ, গো, স্পেসিফিক ইনস্ট্রাকশনগুলো শেখানোর চেষ্টা করুন। দেন আপনি একটা একটা ওয়ার্ডে তাকে ইনস্ট্রাকশন দিন, তাকে থামানোর চেষ্টা করুন। আশা করি আমি বেসিক আইডিয়াটা আপনাকে দিতে পেরেছি। এর পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। প্রথম কথা হচ্ছে গিয়ে অকুপেশনাল থেরাপির কাজগুলো কিন্তু আসলে আপনি যা যা করছেন সব কিছুর মধ্যে ইনক্লুড আছে। সেন্সরি থেরাপির কাজগুলো হচ্ছে ইনক্লুড আছে। আপনি প্রতিদিনই আপনার বাচ্চার প্রবলেম অনুযায়ী, আপনার বাচ্চার যদি সাউন্ড সেন্সিটিভ থাকে, টাচে থাকে, স্মেলে থাকে, সেই স্পেসিফিকটা নিয়ে আপনার প্রতিদিনই কাজ করতে হবে। সপ্তাহে 1-2 বার বা থেরাপিস্টের কাছে সপ্তাহে 1-2 বার নিয়ে গেলেন, তাতে করে
খুব দ্রুত উন্নতি আসবে না, আসবে কিন্তু অনেক স্লোলি আসবে। আর স্পিচের কাজটা হচ্ছে সারাদিন আপনি সারাক্ষণ আপনার বাচ্চার সাথে যে একটা দুটো ওয়ার্ড দিচ্ছেন সেভাবেই কাজ করবেন। আর ফেসিয়াল ম্যাসাজ বলেন, আমি ব্যক্তিগতভাবে ওই ফেসিয়াল ম্যাসাজটা আমি আলাদা করে তেমন করিনি, কিন্তু আমি তাকে ব্লোয়িং করানোর চেষ্টা করেছি এবং তারপর হচ্ছে তার টাং মুভমেন্ট করানোর চেষ্টা করেছি। যে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় কোনো কিছু পছন্দ করে, আপনি তার ঠোঁটের বিভিন্ন আশেপাশে লাগিয়ে দিতে পারেন, তখন সেটা খাওয়ার জন্য সে তার টাংটা বের করবে এবং মুভ করবে। এতে করে তার টাঙের মাসেলগুলোর এক্সারসাইজ হয়ে যাবে। আর ব্লোয়িং করলে ফেসের সবগুলো মাসেলের মোটামুটি ভালো এক্সারসাইজ হয়। তো সেটা শেখাতেও যথেষ্ট সময় লাগে। আর যেহেতু ইফাজের অটিজম ধরা পড়েছে, তো ফারাজের হওয়ার সম্ভাবনাও আছে, কারণ সিবলিংসদের মধ্যে এটা অনেক বেশি কমন। যেহেতু ওর ভাইয়ের আছে, ওর হওয়ার সম্ভাবনা আছে, এটাই আমি মাথায় তখন রেখেছিলাম। আর সেইভাবেই আমি ওর সাথে অ্যাক্টিভিটিগুলো প্রথম থেকেই করতাম। একটা বাচ্চার অটিজম ডায়াগনোসিস হওয়ার পর তার সাথে যেভাবে অ্যাক্টিভিটি করে, আমি কিন্তু ওকে একদম প্রথম থেকে ওর সাথে কমিউনিকেশনটা একদম ক্লিয়ার, কোনো প্রকার কনফিউশন যেন তার ক্রিয়েট না হয় সেভাবে লক্ষ্য করেছি। আর যেমন ইফাজ আমার প্রথম সন্তান ছিল, ওর সাথে আমি খেলা করেছি, ওকে সময় দিয়েছি, কিন্তু অনেক সময় যে ভুলটা আছে যে আমি প্রথম দিক থেকে খেয়াল করিনি যে ওর আই কন্ট্যাক্টটা কমে যাচ্ছে অথবা নেম রেসপন্স করছে না, এই জিনিসগুলো প্রপারভাবে আমার খেয়াল করতে আমি 1 বছর হয়ে যাওয়ার পরে আমি খেয়াল করেছি, যেটা কিনা আমি একদম ফারাজের ক্ষেত্রে প্রথম থেকে মনিটর করছিলাম যে 3 মাসের সময় যে ওর ডেভেলপমেন্ট হওয়ার কথা হয়েছে কিনা, 6 মাসের সময় হচ্ছে কিনা, 9 মাসের সময়, 12 মাসের সময়, প্রতিটা জিনিস আমি একদম খাতা কলমে মানে মার্ক করেছি যে ওর সব কিছু হচ্ছে কিনা এবং কোন অ্যাক্টিভিটিটা আমার আর্লি করা দরকার, এই বয়সে আমার কি কি জিনিস করলে ওর এই ডেভেলপমেন্টাল মানে মাইলস্টোনগুলো আমি অ্যাচিভ করতে পারবো, সেই জিনিসগুলো এইভাবে টার্গেট করে করে আমি ওর সাথে অ্যাক্টিভিটি করতাম। এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে যে ফারাজ অনেক আর্লি হাঁটা শিখেছে, অনেক আর্লি কর্লিং শিখেছে, অনেক কিছু যে জিনিস ইফাজের শিখতে অনেক দেরি হয়েছে সেই জিনিস ফারাজ অনেক আগে শিখেছে। আর আমি মনে করি যে যদি আমি ফারাজের সাথে এই কাজগুলো না করতাম, তাহলে হতেও পারে যে ইফাজের থেকেও ওর মানে আরও বেশি সমস্যা দেখা দিত। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছি যে প্রতিদিন অন্তত একবার আমি ওকে হাই চেয়ারে বসিয়ে, যেহেতু আমি ওকে এক জায়গায় বসিয়ে রাখতে পারতাম না, তো হাই চেয়ারে বসালে সে সহজে উঠতে পারতো না, ওরকম একটা বাউন্ডারির ভিতরে তাকে রেখে কিছু অ্যাক্টিভিটি করানো স্পেসিফিক, মানে আধা ঘন্টা চেষ্টা করতাম তাকে ওখানে রাখার। কিন্তু প্রথমে আমি তাকে 5 মিনিট দিয়ে শুরু করেছি, যে আমার টার্গেট হচ্ছে আমি অ্যাটলিস্ট 5 মিনিট তাকে বসাবো, তারপর আমি হচ্ছে 15 মিনিট, 20 মিনিট, তারপর আধা ঘন্টা, একদম শেষের দিকে আমি আধা ঘন্টা পর্যন্ত ওকে রেখেছি। কিন্তু আপনার বাচ্চার টলারেন্স অনুযায়ী আপনি কাজ করবেন, যে কোনো একটা সময়ে অন্তত একবার তাকে টেবিলে বসে অ্যাক্টিভিটি করাবেন। আর বাকি সেন্সরি প্লে বা অন্যান্য জিনিস আপনি ঘুরে ঘাড়ে অন্যভাবেও করাতে পারেন, কিন্তু টেবিলের অ্যাক্টিভিটি যে কোনো একটা সময় অন্তত আপনি চেষ্টা করবেন করাতে। তো যে বাচ্চা একদমই টেবিলে বসতে চায় না, তাকে দিনে 2 বার অন্তত ডিফারেন্ট টাইমে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এভাবে ভাগে ভাগে বসাতে পারেন, যাতে করে তার অভ্যাসটা আরও বাড়ে। কিন্তু আমি চেষ্টা করেছি প্রতিদিন অন্তত স্পেসিফিকভাবে একবার যেন আমি ওকে টেবিলে বসাতে পারি। আর স্পিচ আসার আগে আমি ওকে একটা কার্ড নিয়ে অ্যাক্টিভিটি করতাম, যে ফ্ল্যাশ কার্ড নিয়ে, যে প্রতিদিন আমি 2 বার করে এই ফ্ল্যাশ কার্ড নিয়ে অ্যাক্টিভিটি ওকে করেছি, যে যে কোনো একটা সময় হচ্ছে কি বসবে। আর যখন টেবিলের কাজটা আমি করতাম, এর আগে আমি অনেকগুলো প্ল্যান সাজিয়ে নিতাম যে আমি কি কি করব, কারণ বাচ্চাকে সামনে টেবিলে বসিয়ে রেখে আপনি যদি তখন চিন্তা করেন যে আপনি কি করবেন, তখন ওর ইন্টারেস্ট চলে যায়। তো একটা বিষয় নিয়ে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, এটা দেখে সাথে সাথে অন্য আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করতাম, যাতে করে তাকে অ্যাক্টিভ রাখা যায়, সে যেন মানে বোর না ফিল করে। তো এভাবে আমি টেবিলের অ্যাক্টিভিটি করেছি আর ফ্ল্যাশ কার্ড নিয়ে কাজ করেছি। ফ্ল্যাশ কার্ড নিয়ে প্রতিদিন কয়বার কাজ করতে হবে এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। তো 2 বারের বেশি অবশ্যই না। আর যে কোনো অ্যাক্টিভিটি লং টাইম করবেন না, দয়া করে 5 মিনিট
2, 4, 5 এরকমভাবে শুরু করুন, নয়তো বাচ্চা বোর হয়ে যায়। এবং আস্তে আস্তে আপনি আপনার বাচ্চার ইন্টারেস্ট কোন দিকে সেটা বুঝতে পারবেন, কোনখানে সে পারদর্শী বা কোনটা সে পারে ভালো। তো যখন একটা বাচ্চা যে জিনিসটা পারে ভালো বা যার ইন্টারেস্ট যেটা বেশি সেটা দিয়ে কাজ শুরু করতে পারেন, তাহলে ওকে বসানোটা ইজি হয়। যেটা সে পছন্দ করে ওকে আগে ওর পছন্দ অনুযায়ী একটা জিনিস সিলেক্ট করতে দিন, তারপর আপনি আপনার পছন্দ নিয়ে করুন। আর বিশেষ করে একটা কথা মাথায় রাখতে হবে যে আমার যেটা ভালো মনে হচ্ছে সেটা দিয়ে আমি আমার বাচ্চার সাথে সময় কাটালেই যে তার ইমপ্রুভমেন্ট হবে তা না। বাচ্চার ইন্টারেস্ট একটা বিষয় আছে, যে ও কোনটাতে ইন্টারেস্ট ফিল করছে। ও যে কোনো একটা খেলনা নিয়েছে, মনে রাখবেন যে আপনি স্পিচ নিয়ে যে কোনো বিষয়ে কাজ করতে পারেন। ও যেই খেলনাটা আপনার বাসার যে জিনিসটা টাচ করছে, আপনি কিন্তু সেই মুহূর্তে সেই জিনিসটার স্পেসিফিক নামটা বলতে পারেন। এখন আপনি বলবেন আমার বাচ্চা তো কিছুই বোঝে না, এটা তো বুঝে না। হ্যাঁ, বোঝে না, কিন্তু এই যে আপনি বলছেন, আজকে একবার বলেছেন, আরেকবার বলেছেন, যখন 10 বার 20 বার সেম জিনিসটার নাম সে শুনবে, একটা সময়ে এটার মানে এবং এটার কিভাবে বলতে হয় সে শিখে যাবে। তো কোনো বাচ্চারই কোনো ডেভেলপমেন্টের জন্য স্পেসিফিক সময় নেই যে একটা ওয়ার্ড শিখতে কতক্ষণ লাগবে বা এই সমস্যাটা দূর হতে কতটুক সময় লাগবে। এক একটা বাচ্চা এক এক রকম, যার যে বিষয়টাতে সমস্যা বেশি সেই জিনিসটাতে তার ইমপ্রুভমেন্ট আসতে সময় বেশি লাগে। তো এক একটা বাচ্চা এক এক রকম, তাই স্পেসিফিক করে বলা খুব কঠিন। আপনার বাচ্চার সমস্যা বুঝে স্পেসিফিক ওয়েতে কাজ করুন। আর কোনো প্রকার হেল্প লাগলে কমেন্ট করতে পারেন। আর ফেসবুকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি ছোট ছোট টিপস বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকি। আর এখানে আপনাদের হাউ টু হেল্প ইউর স্পেশাল চাইল্ড বলে একটা ভিডিও আছে, আর পটি ট্রেনিং অন্যান্য বিষয় নিয়ে ভিডিও আছে। ওইখানে আপনারা একদম স্পেসিফিক জিনিসের জন্য ডিটেলসে আইডিয়া পেয়ে যাবেন। ধন্যবাদ।